মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিলুপ্তি চেয়ে সুপারিশ করেছে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ও দল। র্যাব কি বিলুপ্ত হবে, কি ভাবছে সরকার? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন। আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মাহমুদুল হাসান, আজকে আপনার একদম প্রধান খবর যেটি প্রথম আলোর, সেটি হচ্ছে আপনার সংবাদ যে সবাই চেয়েছিল বিলুপ্তি, তবুও বহাল থাকছে র্যাব। তো আপনার কাছে আসলে প্রথমে জানতে চাই যে আসলে 5 আগস্ট 2024-এর আগে আমরা প্রতিদিন মিডিয়াতে র্যাবের ব্যাপক কাভারেজ দেখতাম, অনেক তাদের কার্যক্রম ছিল। এই 2024 সালের পরে এসে মনে হচ্ছে যে এই তাদের উপস্থিতিটা কমে গেছে। আসলে তারা এখন কি করছে? দেখুন, র্যাব এমন একটি বাস্তবতায় এসে র্যাব তৈরি হয়েছিল। আপনি আমাকে এই প্রশ্ন উত্তরের আগে আমাকে যেতে হবে র্যাব কেন প্রতিষ্ঠা হয়েছিল এবং তখনকার প্রেক্ষাপটটি কী। তখনকার প্রেক্ষাপটটি ছিল এমন একটি সময় যখন ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের ব্যাপক তৎপরতা ছিল, যখন দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীগুলো তারা তখন মাথাচাড়া দিয়ে উঠেছে এবং মানুষের জনজীবন তারা অতিষ্ঠ করে তুলছিল। ঠিক সেরকম একটি সময়ে তখন র্যাবের প্রতিষ্ঠা হলো 2004 সালে। এবং র্যাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন, বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী ঢাকায় পিচ্চি হান্নান সহ আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলে একের পর এক ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসী এবং চরমপন্থী নেতা হিসেবে যারা পরিচিত ছিলেন তারা কিন্তু নিহত হয়েছে। এবং এমন একটি বাস্তবতার পরে যখন তখন র্যাবের ভূমিকা নিয়ে খুব অল্প অল্প করে নানা ধরনের বিতর্ক আসছিল এবং অনেকে বলছিলেন যে র্যাব কি সঠিকভাবে তার কাজটি করছে কিনা। এবং তখন অনেকে বলছিলেন যে সন্ত্রাসী নিধনের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা র্যাব ঘটাচ্ছে কিনা, সেক্ষেত্রে মানবাধিকার প্রশ্নগুলো কিন্তু সেই শুরু থেকেই আসতে শুরু করেছিল। পরবর্তীতে তখন যখন মানবাধিকার সংগঠনগুলো যখন এটি নিয়ে আপত্তি জানিয়েছিল, বিএনপি সরকার কিন্তু র্যাব তখন বিলুপ্ত করেনি বা কোনো ধরনের পরিবর্তনও আনেনি। পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও সেখানেও তখন বিভিন্ন মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন দল গোষ্ঠী তারা কিন্তু বলছিলেন যে র্যাব বিলুপ্তের কথা, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেও সেটি করা হয়নি, বরং উল্টো গিয়ে দেখা গেল র্যাবকে আরও ক্ষমতা দেওয়ার জন্য র্যাবকে তখন আলাদাভাবে র্যাবকে গঠন করা এবং র্যাবকে সরাসরি পুলিশের অধীন থেকে বের করে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনার একটি প্রস্তাব কিন্তু দেওয়া হলো। কথা হলো যে এই সময় র্যাব আসলে কি করেছে। র্যাব যেটি করেছে সেটি হলো যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ঘটনাগুলোর পাশাপাশি গুম, তারপরে হচ্ছে যে বিভিন্ন ব্যক্তির হয়ে কাজ করা, বিভিন্ন গোষ্ঠীর হয়ে কাজ করা, এ ধরনের অসংখ্য ঘটনা, অসংখ্য অভিযোগ তখন র্যাবের বিরুদ্ধে এসছে। এবং 5 তারিখের পরবর্তীতে আমরা দেখেছি যে গুম সংক্রান্ত একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং তারা এই যতগুলো গোপন বন্দিশালার কথা বলেছে, যে তারা বলেছে তারা 40টি গোপন বন্দিশালা সারা দেশে পেয়েছে এবং সেখানে 22 থেকে 23টি সেটি ছিল র্যাবের। মানে অর্ধেকের বেশি র্যাব অর্ধেকের পরিচালিত। অর্ধেকের বেশি। এবং শুধু তাই নয়, এবং আমরা 5 তারিখের পরে 2015 থেকে 2021 সাল পর্যন্ত আমরা 1293টি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা আমরা বিশ্লেষণ করেছিলাম। এই নথিটি মূলত দেখে কি পুলিশ, ক্রসফায়ার যে ঘটনা ঘটেছে সেটা কি বলছেন আপনি? হ্যাঁ, ক্রসফায়ারের যে ঘটনা, এবং এটি ছিল মূলত পুলিশের বিশেষ শাখা এসবি তাদের যে সংরক্ষিত তথ্য সেটি আমরা বিশ্লেষণ করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে এই ঘটনাগুলোর মধ্যে 293টি ঘটনায় র্যাবের নাম এসেছে এবং আরও 10টি ঘটনায় র্যাবের বিভিন্নভাবে তারা যৌথভাবে তারা সম্পৃক্ত ছিল, এরকম বিষয়টি সেখানে আছে। কথা হলো এরকম একটি বাস্তবতার মধ্যে যখন আছে তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছিল যে র্যাব বিলুপ্তের কথা, এবং 5 তারিখ পরবর্তী যখন র্যাবের বিরুদ্ধে এত অভিযোগ আসছিল সে সময়টিতে গিয়েই মূলত র্যাবের মধ্যে এক ধরনের যে শক্তির জায়গাটি সেটি কমে গেছে এবং তাদের মধ্যে যে একটা মানে নৈতিক যে শক্তি তারা হারিয়ে ফেলায় র্যাবের মধ্যে এক ধরনের তখন তার কাজের মধ্যে একটা ঝিমিয়ে পড়ার মনোভাব আমরা দেখেছি। এবং এই সময়টিতে বড় ধরনের কোনো অভিযান সেই অর্থে হয়নি। এই সময়টিতে বড় ধরনের কোনো তৎপরতা আমরা র্যাবের কাছ থেকে আমরা দেখিনি। এবং পরিস্থিতি এমন হয়েছে যে আমি যখন এই প্রতিবেদনটি করি, প্রতিবেদনটি করতে গিয়ে আমার সঙ্গে র্যাবের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে এবং সেই সদস্যরা তারা বলছেন যে এখনকার নির্দেশনাটি এমন যে কোনোভাবেই হোক মানে আমরা বড় কোনো এমন কিছুতে যাব না যাতে ন্যূনতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। সবচেয়ে আতঙ্কের জায়গা বা জায়গাটি হলো এখানে যে তারা যখন কোনো অভিযানে গিয়ে আক্রান্ত হচ্ছেন তারা প্রতিরোধ গড়ে তোলার যে শক্তি, যে সাহস, সেটি পর্যন্ত তারা হারিয়েছেন।
ফলে এটি কার্যত বর্তমান যে বাস্তবতায় আছে সেই বাস্তবতায় এসে আসলে কাজ করছে না। এবং সেক্ষেত্রে র্যাব নিয়ে নতুন করে ভাবনার, আমি যেহেতু আমার সেখানে আমার অর্থ যাচ্ছে, আমার নিজস্ব লজিস্টিক যাচ্ছে, আমার সবই খরচ হচ্ছে, রাষ্ট্রের টাকা যাচ্ছে, তাহলে এই বাহিনীটিকে আমি কিভাবে কাজে লাগাবো, কিভাবে আরও সক্রিয় করব, কিভাবে আরও কার্যকরভাবে আইনশৃঙ্খলা রক্ষায় তাদেরকে আমি কাজে লাগাবো, সেটি নিশ্চিত করার দাবিটি কিন্তু বিভিন্ন পক্ষ থেকে বারবার এসছে। আচ্ছা, আপনি তো বলছেন যে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে আসলে, এবং এরপরে আমরা দেখলাম যে গত 2 বছরে বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে র্যাবকে বিলুপ্ত করা হোক। এই অবস্থায় সরকারের আসলে অবস্থানটা কি? সরকার কি চাইছে? সরকারের পক্ষ থেকে একটি হলো যে দল হিসাবে বিএনপির অবস্থান, আরেকটি হলো সরকার গঠনের পরে বিএনপি সরকার কি করছে। দল হিসেবে বিএনপি আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় প্রয়াত বেগম খালেদা জিয়া সহ বিএনপি বিভিন্ন পর্যায় থেকে র্যাব বিলুপ্তির কথা তারা বলেছিল। এবং সর্বশেষ যখন 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, তখন আমরা দেখলাম 2024 সালের 10 ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে র্যাব বিলুপ্ত করতে হবে। এবং তখন বর্তমান যিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, উনি তখন বলেছিলেন যে সংবাদ সম্মেলনে যে তারা বিলুপ্তিই চান এবং তারা এর মাধ্যমে একটি বার্তা দিতে চান যে মানুষের মধ্যে, যেহেতু র্যাব নিয়ে মানুষের মধ্যে এক ধরনের একটা ভয়, ভয় একটা রয়েছে। আতঙ্ক তৈরি হয়েছে। এবং তিনি এই শব্দটি বলেছেন যে র্যাব র্যাব দানব হিসাবে তৈরি তৈরি হয়েছিল। এবং তিনি তখন এটি বলেছিলেন যে এটি বিলুপ্ত করা, বিলুপ্তি সুপারিশ তিনি করেছিলেন। তো সেরকম একটি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সময়টি গেল। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্নভাবে র্যাব সংস্কারের প্রস্তাবে এসছে, কিন্তু অন্তর্বর্তীকালের সরকারের সময় কিন্তু আমরা সেটি তারা করে যেতে পারিনি। এবং বিএনপির পক্ষ থেকে প্রস্তাব থাকা সত্ত্বেও সেটি হয়নি, এবং অন্য অন্য দলও একই ধরনের প্রস্তাব দিয়েছিল। এবং তখন আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম যে একটা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স নামে র্যাবকে নামকরণের একটা সুপারিশ এসেছিল, এবং পোশাকের পরিবর্তনে একটা প্রস্তাবনাও এসেছিল, কিন্তু সেই সরকারের সময় সেটি বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে 12ই ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলো। সরকার গঠন করার পরে পুরো সময়টাতে আমরা আসলে র্যাব নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি। সর্বশেষ গতকালকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে র্যাবকে নতুনভাবে গঠন করার একটি চিন্তা তারা করছেন, এবং সেখানে তারা এটিকে এমনভাবে গঠন করতে চান যেন মানবাধিকার সমুন্নত থাকে এবং জনগণের প্রত্যাশা পূরণ হয়। অর্থাৎ র্যাবকে তারা রাখার চিন্তা করছেন। এখন প্রশ্নটি হলো, যেই বিএনপি এর আগে দল হিসেবে দল বিলুপ্তি হিসাবে চাইতো, বারবার বিলুপ্তি চাইলো এবং পরিবর্তিত সরকার আসার পরে পরিস্থিতিতে এসেও তারা সেই পরিবর্তনটি চাইলো, তারা এখন কেন এসে সেটি নতুন করে রাখার কথা ভাবছে? ভাবছেন। এবং কথা হলো যে এই র্যাবকে কি যদি রেখে দেয়া হয়, সেক্ষেত্রে কি সেটি তার যে প্রত্যাশিত যেই সেবাটি আমরা তাদের থেকে চিন্তা করছি সেটি কি আদৌ হবে কিনা, না নতুন করে নিপীড়নের কোনো জায়গা বাহিনী হিসাবে তারা তৈরি করবে, সেটি একটি ভয় কিন্তু সবার মধ্যে আছে। এবং ফলে যেটি হয়েছে যে যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেছেন, গুম নিয়ে কাজ করেছেন, মানবাধিকার কর্মীরা, তারা বলছেন যে র্যাব এই নামে রাখা হলে, যেহেতু নামটি সম্পর্কে মানুষের এক ধরনের ভীতি নেতিবাচক আছে, ধারণা। তো সেক্ষেত্রে সরকারকে এই বিষয়ে অবস্থান সুস্পষ্ট করা অত্যন্ত জরুরি। সরকারকে বলতে হবে যে এই অবস্থানটা তাদের কি, তারা যদি রাখতে চান তাহলে তারা কিভাবে রাখতে চান। তারা কি আগের কাঠামোতেই রাখতে চান, যে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যে র্যাব গঠিত হয়েছে সেভাবেই থাকবে, নাকি সেটা পুলিশের বিশেষ একটি বাহিনী বা পুলিশের মধ্য থেকে চৌকস অফিসারদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এলিট ফোর্স হিসেবে বাহিনীকে পরিচালনা করা হবে? পুরো বিষয়টি যদি পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রে যেটি হয় যে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু একটি নেতিবাচক বার্তা যেতে পারে। যেহেতু আপনি জানেন যে র্যাবের বিরুদ্ধে কিন্তু 2021 সালে তাদের যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল, এবং সেটি কিন্তু এখনও বলবৎ আছে। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা যে আপনি আন্তর্জাতিক পরিসর, আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি কি বার্তা দিতে চান? আপনি কি একটি আপনার ভালো চিন্তা বা আপনি একটি সুন্দর চিন্তা নিয়ে আপনি র্যাব গঠন করছেন সেই বার্তা দিতে চান? নাকি হচ্ছে নতুন করে বাহিনী বিলুপ্ত করে আবার নতুন করে আরেকটি বাহিনী করে একটি এলিট ফোর্স হিসেবে তাদেরকে রাখতে চান? সেই বিষয়গুলো এখানে বারবার এসছে। আচ্ছা, তো র্যাবের বিরুদ্ধে তো নানান রকমের অভিযোগ রয়েছে। আপনার কাছে যদি স্পেসিফিক্যালি জানতে চাই তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কি ধরনের অভিযোগ রয়েছে? দেখুন, অভিযোগের মধ্যে আমি বলেছি, অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি এসছে গুমের ঘটনাগুলো এসেছে, আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো এসেছে। এই এই দুটো ঘটনা সবচাইতে বেশি বারবার এসছে। আবার একটা সময় গিয়ে দেখা গেছে যে র্যাব নিয়ে কিন্তু মানুষের উচ্ছ্বাসও ছিল। যখন আমি আপনাকে যেই শুরুর যে প্রেক্ষাপটটি বলেছিলাম, সেই প্রেক্ষাপটটি কিন্তু এরকম ছিল যে মানুষের মধ্যে
মানুষ কিন্তু যখন সন্ত্রাসীদের মারা হচ্ছিল, মানুষ মনে করতো যে একটি ভালো কাজ হচ্ছে, আমরা স্বস্তিতে আছি, এ ধরনের একটা পরিবেশ হয়েছিল। কিন্তু যেটি হয়েছে যে একটি পর্যায়ে গিয়ে যখন আপনি সন্ত্রাস দমনের জায়গাটি থেকে র্যাব আস্তে আস্তে বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়ন, বিভিন্ন ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন, র্যাবের কিছু বিপদগামী সদস্য তারা এই কাজগুলো করেছেন। যদিও গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্যক্তির দায়িত্ব আর একটি সংস্থার উপরে যেতে পারে না, কিন্তু কথা হলো যে যখন একটি কাঠামোগতভাবেই এই জায়গাটি তৈরি হয় এবং একটি নাম সম্পর্কে যখন একটা নেতিবাচক মনোভাব যায়, সেক্ষেত্রে সেটি নতুন করে ভাবার একটি জায়গা তৈরি করে এবং সেটি কিন্তু বারবার সবার আলোচনা থেকেই এসছে। এবং র্যাব গঠনের ক্ষেত্রে যে নতুন আইনের কথা বলা হচ্ছে, সেই জায়গাটিতে নতুন আইনের ক্ষেত্রে মানবাধিকারের জায়গাগুলো নিশ্চিত করা সেটি সবচেয়ে জরুরি বলে কিন্তু যারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করেছেন তারা কিন্তু আমাদেরকে বলেছে। সেটাই বলছেন। আচ্ছা, মাহমুদুল হাসান, আমরা দেখুন 2024 সালে র্যাবের তৎকালীন যিনি মহাপরিচালক ছিলেন, তিনি গণমাধ্যমের কাছে তাদের সমস্ত যে অভিযোগগুলো রয়েছে, যেখানে তাদের দায় রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে তারা কথা বলেছেন এবং তারা ক্ষমাও চেয়েছেন। তো তারপরে এখন যদি র্যাবকে বিলুপ্ত না করে আগের মতো তাকে পুনরায় যে তারা আবার এই ধরনের কাজে ফিরবে না বিলুপ্ত না করা হলে, সেটার নিশ্চয়তা কিভাবে দেওয়া হচ্ছে? দেখুন, 2024 সালের 27 এপ্রিলে নারায়ণগঞ্জের একটি ঘটনা, 7 খুনের একটি ঘটনা, এবং সেই ঘটনায় র্যাব সদস্যরা জড়িত ছিল। তো এই ঘটনাটি কিন্তু দেশ জুড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল এবং বাহিনী হিসাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সেটি একটি ভয়ঙ্কর একটি বার্তা কিন্তু সবার মধ্যে গিয়েছিল। তো যখন র্যাবের যখন মহাপরিচালক তিনি দায়িত্ব গ্রহণ করলেন একেএম শহীদুর রহমান, তখন তিনি সংবাদ সম্মেলনে তিনি বললেন যে সেই ঘটনার ভুক্তভোগী সহ আরও যারা র্যাবের ধারার যারা হয়রানির শিকার হয়েছেন, র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে এখন থেকে র্যাব নতুনভাবে তারা কাজ করতে চায়। এবং আরেকটি জায়গায় যে আশঙ্কার জায়গাটা আপনি বললেন, সেই আশঙ্কার জায়গাটি কিন্তু থেকেই যায়। র্যাব থাকবে নাকি র্যাব বিলুপ্ত হবে, এই আলোচনাটি মূলত ওই আশঙ্কার জায়গা থেকেই হচ্ছে যে র্যাব যদি থাকে তাহলে নতুনভাবে কি তাকে আবার সেই পুরনো কায়দাই তাকে ফিরবে না তার ব্যবহার করা হবে, রাজনৈতিক তাকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে ব্যবহার করা হবে, দলীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে, সেই আশঙ্কার জায়গাটিই কিন্তু রয়েছে। সেজন্যই হচ্ছে প্রশ্ন, মানে বর্তমান সরকারের প্রতি বা সুশীল সমাজ সবার পক্ষ থেকে এটি নিশ্চিত করতে বলা হয়েছে যে যদি র্যাব রাখা হয় সেক্ষেত্রে নামটি পরিবর্তন করা যায় কিনা সেটি ভাবতে হবে। দ্বিতীয়ত হলো মানবাধিকারের প্রত্যেকটি জায়গা সেটি যেন নিশ্চিত করা হয় এবং সেখানে এই র্যাবের সদস্য কারা হবেন, সেটি কি সশস্ত্র বাহিনী থেকে আসবে নাকি পুলিশ থেকে যাবে, যেটি আমরা বলেছিলাম যে সেটি নিশ্চিত করা। এই তিনটি কয়েকটি জায়গা সব মিলেই হচ্ছে যে মূলত র্যাব নিয়ে নতুন করে আলোচনাটি তৈরি হয়েছে। ধন্যবাদ মাহমুদুল হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম র্যাব বিলুপ্তি এবং সরকারের ভাবনা নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।